হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রনি ইসলাম হেক্সা অনলাইন কলেজ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে বেশি কথা বাড়াবো না। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পার্ট 2। আজকে আমরা দেখাবো কিভাবে বোর্ডে প্রশ্ন আসলে আমরা আনসার করব ক খ গ এর মাধ্যমে, অর্থাৎ একটি সৃজনশীল অঙ্ক আজকে আমরা করে তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর যদি ভাইয়া তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার আগে। ধন্যবাদ। ওকে, তাহলে শুরু করা যাক প্রাপ্য হিসাব থেকে কিভাবে আমরা সহজভাবে আনসার করব সেটি। আজকে আমি তোমাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে বোর্ড প্রশ্নে আসা বা বোর্ড প্রশ্নে কিভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নটি আজকে কিন্তু আমি আমার গ্রাফিক্সে দিয়ে রাখছি। তোমরা এই গ্রাফিক্সে একটু খেয়াল করো, সাদা একটি পৃষ্ঠায় প্রশ্নটি লেখা আছে, ঠিক আছে? এই প্রশ্নটি হচ্ছে আজকে আমি সলভ করার চেষ্টা করব। তোমরা ওইখানে দেখো, আমি এখানে প্রশ্নটি দেখছি, ঠিক আছে? দেখো, প্রথম আমার হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে 10,000 টাকা 1/1/2020। এটা হচ্ছে ভাইয়া পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে? ওকে, দ্বিতীয়টা দেখো লেখা আছে অলিখিত লিখিতব্য অনাদায়ী পাওনা, অর্থাৎ অহিসাবভুক্ত অনাদায়ী পাওনা। আমরা পূর্ববর্তী ভিডিওতে কিন্তু বেসিকে বলেছিলাম নামগুলো, ঠিক আছে? তাহলে দেখো কত টাকা ওইটা আছে 2,000 টাকা। তারপর একটু দেখো আমার হচ্ছে হিসাবভুক্ত লিখিত অথবা অবলোপনকৃত অনাদায়ী পাওনা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? তারপর একটু খেয়াল করো প্রাপ্য হিসাব দেয়া আছে 60,000 টাকা। নিচে আরেকটু নিচে খেয়াল করে তুমি একটু দেখবে দেয়া আছে ধারে বিক্রয় 5,000 টাকা, ঠিক আছে? এখন তোমার প্রশ্নে বলা হয়েছে, নিচে একটু কোটেশনে বলা হয়েছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এটা কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ভাই, এটা কিন্তু বের করে নিতে হবে, ঠিক আছে? কিভাবে বের করবে সেটা আমি দেখাচ্ছি, কোনো ভয় পেও না, ঠিক আছে? তাহলে দেখো করণীয় কি লেখা আছে ভাইয়া, একটু দেখো। প্রথম প্রশ্নেই দেয়া আছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। এখন আমি তোমাদেরকে এই ক নম্বর কোশ্চেনটি দেখাচ্ছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। তাহলে কিভাবে নির্ণয় করব ভাইয়া? এরকম ছোট একটি ঘর করে ফেলবে, কারণ হচ্ছে ঘরের জন্য অনেক সময় অ্যাকাউন্টিং অথবা হিসাব বিজ্ঞানে নাম্বারটা তোমার ভ্যারি করে, ঠিক আছে? তাহলে আমরা করে ফেলি কিভাবে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করব, একটু দেখতে থাকো। দেখো তোমার লেখা আছে ওইখানে প্রাপ্য হিসাব, ঠিক না ভাইয়া? প্রথমেই প্রাপ্য হিসাব লিখে নিবে। প্রাপ্য হিসাব কত টাকা? 60,000 টাকা। আচ্ছা, আমরা এখানে লিখি 60,000 টাকা, যেহেতু ধারে বিক্রয় আছে। নিচে একটু দেখো ধারে বিক্রয় কিন্তু লেখা আছে। আগে কি করতে হবে আমাকে? ধারে বিক্রয়ের জাবেদা আমরা জানি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাবকে তোমার কি করতে হবে? ধারে বিক্রয়ের সাথে যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করে দাও, যোগ ধারে বিক্রয়, ঠিক আছে? কত টাকা ভাইয়া একটু দেখো? 5,000 টাকা, ঠিক আছে? কত হলো? এখানে আমার হয়ে গেল 65,000 টাকা। এখন এই যে প্রাপ্য হিসাব, এখান থেকে আমি কোনটি বাদ দিব? হিসাবভুক্ত অনাদায়ী পাওনা নাকি অহিসাবভুক্ত অনাদায়ী পাওনা? হিসাবভুক্ত মানে হচ্ছে আমি টাকাটা হিসাব করে ফেলেছি, সেটা আমার এখন আর প্রাপ্য হিসাব থেকে বাদ দিব না। এই কথাটি মাথায় ভালোভাবে গেঁথে রাখো, ঠিক আছে? যে অবলোপনকৃত অথবা হিসাবভুক্ত অনাদায়ী পাওনা যদি প্রশ্নে দেয়া থাকে সেটি আর প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হয় না। তাহলে ভাইয়া আমরা কোনটা বাদ দিব? বাদ দিব হলো যেটা হিসাব এখনো হয় নাই অথবা যেটা হচ্ছে অলিখিত অবস্থায় আছে। তাহলে অলিখিত যেটা আছে সেটা আমি এখন কি করব? লিখে দিব, মাইনাস নতুন অনাদায়ী পাওনা অথবা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা, ঠিক আছে? অলিখিত অনাদায়ী পাওনা। একটু দেখো তো ভাইয়া কত টাকা অলিখিত অনাদায়ী পাওনা দেয়া আছে? হলো আমার 2,000 টাকা, ঠিক আছে? এই 2,000 টাকা বাদ দিলে থাকে কত ভাইয়া একটু দেখো? এই থাকে হলো আমার 63,000 টাকা। এটা কিন্তু আমার নিট প্রাপ্য হিসাব। দেখো সব কিছু বাদ দেওয়ার পর আমার প্রাপ্য হিসাব আছে 63,000 টাকা। নিচে কোটেশনে লেখা আছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এখন সেটা কার উপরে ধরবো? এই যে সব কিছু বাদ দেওয়ার পর
যতটুকু প্রাপ্য হিসাব থাকে সেই প্রাপ্য হিসাবের উপরই হচ্ছে কি আমার 10% ধার্য করতে হবে। এটাকে বলি আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমার প্রশ্নে কি জন্য বলা হয়েছিল ভাইয়া? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তাহলে সুতরাং নতুন অনাদায়ী, তোমরা ফুলটা লিখবে, পাওনা সঞ্চিতি ইজ ইকুয়াল টু এই যে 63,000 এইটার 10% করে দাও, তাহলে কত হয়? 10% হচ্ছে 63,000-এর 6,300। এই 6,300 হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবে খাতায় লিখে নিয়েছো এবং বুঝেছো কি করতে হয়, কিভাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হয় সেটি আমি এখন দেখালাম। এখন চলে যাব আমরা খ নাম্বার কোশ্চেনে। খ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে চার্জযোগ্য অনাদায়ী পাওনা অথবা অনুমিত অনাদায়ী পাওনা অথবা নতুন অনাদায়ী পাওনা খরচ নির্ণয়। সেটি যদি তুমি খ নাম্বার কোশ্চেনটি করতে যাও, অর্থাৎ চার্জযোগ্য অনাদায়ী পাওনা যদি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আগে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করে নিতে হবে। এটি যদি তুমি নির্ণয় না করো তাহলে চার্জযোগ্য অনাদায়ী পাওনা তুমি নির্ণয় করতে পারবে না, কারণ এই টাকাটি তোমার হচ্ছে লাগবেই। তাহলে শুরু করা যাক চার্জযোগ্য অনাদায়ী পাওনা অর্থাৎ খ নাম্বার কোশ্চেন। ওকে, তাহলে আমি এখন দেখাবো কি খ নাম্বার কোশ্চেন চার্জযোগ্য অথবা অনুমিত অথবা অনাদায়ী পাওনা খরচ নির্ণয় কিভাবে করব ভাইয়া? পূর্ববর্তী ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম কিভাবে চার্জযোগ্য অথবা অনুমিত অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে হয়। তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে নেবে, যদি কেউ না দেখে থাকো তাহলে তোমার মাথাটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা নির্ণয় করছি। এভাবে একটি ঘর করবে, ঠিক আছে? ইচ্ছা করলে তুমি এখানে 2টি টাকার ঘর দিতেই পারো, 2টি টাকার ঘর দেয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি আছে? পুরাতন অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000 টাকা। এটা প্রথমে লিখবা না, ঠিক আছে? প্রথমে লিখতে হবে আমার যে লিখিত অলিখিত অনাদায়ী পাওনা সেগুলোকে আমরা যোগ বিয়োগ করে দেবো, ঠিক আছে? এখানে লেখো লিখিত অনাদায়ী পাওনা। দেখো ভাইয়া লিখিত অনাদায়ী পাওনা কত টাকা? লিখিত অনাদায়ী পাওনা দেওয়া আছে অঙ্কে 3,000 টাকা। তোমরা গ্রাফিক্সটা খেয়াল করো, খেয়াল করে অঙ্ক করো, ঠিক আছে? ওকে, এটার সাথে যোগ হবে অলিখিত, যেটা প্রশ্নে দেয়া আছে অলিখিত অনাদায়ী পাওনা সেটাও যোগ করে। মোট কথা মনে রাখবে যত রকম অনাদায়ী পাওনা আছে সবগুলো অনাদায়ী পাওনা আমরা যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে অলিখিত অথবা অহিসাবভুক্ত নামগুলো মনে রাখার জন্য আমি প্রশ্নে স্ল্যাশ চিহ্ন দিয়ে নামগুলো আবার লিখে দিয়েছি, ঠিক আছে? অলিখিত অনাদায়ী পাওনা ঠিক সেমভাবে হচ্ছে 2,000 টাকা যোগ করবা। তারপর আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে তুমি যে ক নম্বর কোশ্চেনে নির্ণয় করে নিয়ে আসলা অনাদায়ী পাওনা সঞ্চিতি অর্থাৎ নতুনটা, এই নতুনটা কিন্তু তোমার এখানে যোগ করে দেখাতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা কিন্তু নতুনটা, পুরাতনটা না কিন্তু, ঠিক আছে? কত টাকা বের করেছিলাম ভাইয়া? 6,300। এখন এই টাকাগুলো হচ্ছে তুমি যোগ করে দাও। যোগ করলে কত হয় একটু দেখো, 5, 6, 11,300। এই হচ্ছে কি আমার মোট অনাদায়ী পাওনা, ঠিক আছে? এটাকে বলা হয় মোট অনাদায়ী পাওনা। এখন ওই দেখো প্রশ্নের প্রথমে দেয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2020। এটা কিন্তু হচ্ছে তোমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই টাকাটাকে আমার বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করতে হয়। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 10,000 টাকা, ঠিক আছে? তো বিয়োগ করলে থাকে কত ভাইয়া? 1,300 অর্থাৎ 1,300 টাকা। এটাই হচ্ছে আমার চার্জযোগ্য বা অনুমিত অনাদায়ী পাওনা। আমরা লিখলাম অনুমিত অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা খরচ, ঠিক আছে? তাহলে আমার নির্ণয় হয়ে গেল খ নম্বর কোশ্চেন। অনুমিত অনাদায়ী পাওনা কীভাবে নির্ণয় করলাম তোমরা সকলেই দেখেছো। আবার একটু আমি বলছি, প্রথমে লিখিত অথবা হিসাবভুক্ত এইটি থাকলে তোমরা যোগ করে প্রথমে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর হচ্ছে অলিখিত অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা থাকতে পারে, সেটা অলিখিত। তারপর হচ্ছে
অবলোপনকৃত যদি থাকে অথবা অহিসাবভুক্ত, তাহলে তুমি সেটি কী করে দিবে, যোগ করে দিবে। যোগ করে ক নম্বর কোশ্চেন থেকে যেটি পেলে ওই যে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, সেটিও আমরা যোগ করে দিলাম। কিন্তু প্রশ্নে দেয়া ছিল পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি 1/1/2020, সেটি কিন্তু আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর যেই টাকাটি পেলাম সেটি হচ্ছে আমার অনুমিত অনাদায়ী পাওনা। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্ক। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি গ নাম্বার কোশ্চেন। বলা হয়েছে জাবেদা দাখিলা দেখাও। জাবেদা দাখিলা কিভাবে দেখাতে হয় সেটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি দেখাবো গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ঠিক আছে, কিভাবে আমরা প্রয়োজনীয় জাবেদা দাখিলাগুলো দেখাবো। ওকে, দেখাচ্ছি। দেখো, প্রথমেই যেটি বলেছিলাম, আমরা পূর্ববর্তী ভিডিওতে কিন্তু বলেছি কোন কোন হিসাবের জাবেদা দেয়া হয় প্রাপ্য হিসাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যে তারিখটি দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2020, সেটির কিন্তু কোনো জাবেদা দিতে হবে না, কারণ হচ্ছে সেটি জেড টানা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটি বাদ। তারপরে একটু দেখো যেটি দেয়া আছে তোমার অলিখিত অনাদায়ী পাওনা। ঠিক না, যতগুলো অনাদায়ী পাওনা আছে সবগুলোর জাবেদা দিতে হবে। ঠিক আছে, অলিখিত অনাদায়ী পাওনা হোক আর লিখিত অনাদায়ী পাওনা হোক, শুধুমাত্র সঞ্চিতি থাকলে সেগুলোর জাবেদা আমরা দিব না। ঠিক আছে, তাহলে অলিখিত অনাদায়ী পাওনা যেহেতু দেয়া আছে সেহেতু হচ্ছে কি আমাকে জাবেদা দিতে হবে। আমরা তো ভাইয়া পূর্ববর্তী ভিডিওতে বলেই দিয়েছি কিভাবে আমরা জাবেদাগুলো দিব। এখন আমরা দিচ্ছি অলিখিত অনাদায়ী পাওনার জাবেদা। জাবেদা কি হবে ভাইয়া? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা বলেছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কেন দিব, বলা হয়েছিল যদি তোমার অঙ্কে দেখতে পাও যে বছরের 1 তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি এন্টিটি আছে, তাহলে এইখানে তুমি অনাদায়ী পাওনার জায়গায় লিখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। ঠিক আছে, অনাদায়ী পাওনা না লিখে লিখবে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। ঠিক আছে, তাহলে এটি ক্লোজ। টাকা হচ্ছে তোমার 2000 টাকা। ঠিক আছে, টাকা 2000 অলিখিত অনাদায়ী পাওনার, হ্যাঁ টাকা হচ্ছে 2000 টাকা। আমার হাতে প্রশ্নটি আছে, সমস্যা নেই। 2 লিখিত অনাদায়ী পাওনা। এখন আমরা জাবেদা দিব কি ভাইয়া? লিখিত অনাদায়ী পাওনার সেম জাবেদা লিখিত অনাদায়ী পাওনা। তুমি ইচ্ছা করলে এর সাথে যোগ করেও দেখাতে পারো, একই জাবেদা যেহেতু সেহেতু আমরা এর সাথে টাকাটা অঙ্কটা যোগ করেও দেখাতে পারি। দেখাবে? যদি দেখাতে চাও তাহলে লিখিত অনাদায়ী পাওনার টাকা আছে কত? 3000, আর অলিখিত অনাদায়ী পাওনার টাকা আছে কত? 2000। তাহলে মোট টাকা হয় কত ভাইয়া? 5000। এই একটা জাবেদার মাধ্যমে আমরা দুইটা এন্ট্রিকে দেখাতে পারি। ঠিক আছে, তারপর 2-এ চলে যাই। এইবার দিব কি? দেখো নিচে কিন্তু আমার লেখা আছে কি ভাইয়া? ধারে বিক্রয়। ধারে বিক্রয় থাকলে কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে তার জাবেদা দিতে হয়। জাবেদাটা কি হয়? প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদাটা দিয়ে দাও, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় একটি আয়, ঠিক আছে, সেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট। তোমরা চাইলে ব্যাখ্যা দিতে পারো, আর ব্যাখ্যা না দিলেও চলবে। তাহলে টাকা ছিল ধারে বিক্রয়ের 5000 টাকা। তোমরা একটু গ্রাফিক্সে খেয়াল করো। ঠিক আছে ভাইয়া, 5000 টাকা। এখন আমাদের কোন জাবেদাটি দিতে হবে? দেখো আমরা যে অনুমিত অনাদায়ী পাওনা নির্ণয় করেছি 1300 টাকা খ নম্বর প্রশ্নে, ওই অনুমিত অনাদায়ী পাওনার জন্য আমাকে 2টা জাবেদা দিতে হবে। কয়টা জাবেদা দিতে হবে? 2টা। আমরা পূর্ববর্তী ভিডিওতে কিন্তু বলেছিলাম কিভাবে অনুমিত অনাদায়ী পাওনার দাখিলাগুলো দিতে হয়। দেখো, যারা দেখো নাই তারা দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমরা অনুমিত অনাদায়ী পাওনার জাবেদা দিচ্ছি 3 নম্বরে। হচ্ছে প্রথমে লিখবা অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট আর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। টাকা কত লিখবো ভাইয়া? অনুমিত অনাদায়ী পাওনা কত পেয়েছিলাম আমরা? 1300 টাকা খ নম্বর প্রশ্নে। এই 1300 টাকাই হচ্ছে তুমি লিখে দিবে, এই 1300 টাকা। আরেকটি জাবেদা কি দিতে হবে এখানে? এই যে অনাদায়ী পাওনা খরচ, আমরা বলেছিলাম খরচ হিসাবগুলোকে বন্ধ করে দিতে হয় সমাপনী দাখিলার মাধ্যমে।
যদি সমাপনী দাখিলার মাধ্যমে তুমি কোনো হিসাবকে বন্ধ করে দিতে চাও, তাহলে সেখানে আরেকটি হিসাব চলে আসে, যে হিসাবটির নাম হচ্ছে আয় সারাংশ হিসাব। তাহলে একটু দেখো, অনাদায়ী পাওনা খরচ হিসাব কিসে আছে ভাইয়া? ডেবিটে। এখন এইটাকে আমার শূন্য করতে হবে, কারণ এটা মাইনাস করলে কিন্তু জিরো হয়ে যাবে। এখন যেহেতু প্লাসে আছে, অর্থাৎ ডেবিটে আছে, আমি ক্রেডিট করে দিব। তাহলে অনাদায়ী পাওনা আগে লিখে নিব, অনাদায়ী পাওনা খরচ হিসাব, যেহেতু খরচ হিসাবটাকে বন্ধ করে দিতে হয়, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হিসাবে কি চলে আসবে? সমাপনী দাখিলার আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট। ঠিক আছে, টাকা দিব কোনটা ভাইয়া? টাকা অনুমিত অনাদায়ী পাওনার টাকাই আমাকে দিতে হবে, যেহেতু অনুমিত অনাদায়ী পাওনার দাখিলা দিতে হয় দুইটি। ঠিক আছে, কত টাকা? 1300 টাকা। এখানেও লিখতে হবে 1300 টাকা। এই ছিল আমার ঝাবেদা দাখিলা। তাহলে আজকে আমি কি দেখালাম ভাইয়া? তোমাদেরকে দেখালাম যে কিভাবে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্ণয় করতে হয়। ক নম্বর কোশ্চেনে, খ নম্বর কোশ্চেন দেখালাম চারযোগ্য, অনুমিত অথবা অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করতে হয় খ নম্বর প্রশ্নে, এবং এইগুলো সম্পর্কে কিভাবে আমি জাবেদা দাখিলাগুলো দিব, কোন কোন দাখিলার জাবেদা দিতে হবে, সেই বিষয়টি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখালাম। এখন গহ নম্বর কোশ্চেনটি আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করবে এই কোশ্চেনটি হচ্ছে যে অনাদায়ী পাওনা খরচ হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এই দুটি হিসাবও কিন্তু আসতে দেখা যায় গহ নম্বর কোশ্চেনে, অর্থাৎ গ নম্বর কোশ্চেনে আসে। ঠিক আছে, গহ নম্বর তো কোশ্চেন হয় না। তো আমি হচ্ছে আমার পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 3-তে আমি এই কোশ্চেনের হচ্ছে সলিউশনটা দেখাবো। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভাইয়া লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমরা আমাদের পাশে থাকার চেষ্টা করবে, এবং আমাদের 6ষ্ঠ অধ্যায়ের উপর যতগুলো পার্ট আছে, 4টি পার্ট, মাত্র 4টি পার্ট দেখলেই তোমাদের 10-এ 10 পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। ওকে, ধন্যবাদ।